হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন টপিক যেটা তোমাদের ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং ক্লাস 12-এও এই টপিকটা রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেই টপিকের উপর আমি আলোচনা করব। জনসংখ্যার যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে, জনসংখ্যা বা পপুলেশনের যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে তোমাদের দেখা একটা টপিক রয়েছে যেটা হচ্ছে কজেস অফ আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া। তার মানে কি না, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জনসংখ্যার কিন্তু বিভিন্নতা দেখা যায়। অর্থাৎ কোথাও খুব বেশি জনসংখ্যা, আবার দেখা যায় কোথাও মধ্যম প্রকৃতির, আবার দেখা যায় কোথাও কিন্তু নিম্ন প্রকৃতির জনসংখ্যা বা কম জনসংখ্যা দেখা যায়। তো এর পিছনে একই স্থানে বা বিভিন্ন স্থানে একই পরিমাণ জনসংখ্যা না থাকার পেছনে কারণ কি, বা অসম যে বন্টনটা, সে অসম বন্টন হওয়ার কারণ কি, এই টপিকটার উপরে কিন্তু আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখো এই টপিকটা কিন্তু প্রথমেই বলে রাখি, ক্লাস 10-এর জন্য যারা মাধ্যমিক বোর্ড, মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর সিলেবাসে এবং ক্লাস 12-এর সিলেবাসেও কিন্তু এই টপিকটা রয়েছে। তাই তোমরা যারা দেখছো ক্লাস 10 এবং ক্লাস 12, অবশ্যই এই টপিকটা ভালো করে দেখে নাও, এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো এই কোয়েশ্চেনটা লেখা আছে যে অসম বন্টনের কজেস অফ আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া। তার মানে কি না, যে অসম জনবন্টন তার কারণ কি, ভারতবর্ষে অসম জনবন্টনের কারণ কি। দেখো তার পিছনে কি হচ্ছে, তিনটে ফ্যাক্টরের কথা কিন্তু এখানে বলা হয়েছে, বা তিনটে কারণের কথা কিন্তু এখানে বলা হয়েছে। কি কি না, ফিজিক্যাল ফ্যাক্টরস বা প্রাকৃতিক যে সমস্ত কারণগুলি, ঠিক আছে, বা প্রাকৃতিক যে কারণগুলি থাকতে পারে, ইকোনমিক ফ্যাক্টর বা অর্থনৈতিক যে রিজনগুলো থাকতে পারে, আরেকটা কি সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড আদার রিজন, অর্থাৎ কি সামাজিক এবং কি না, সামাজিক এবং রাজনৈতিক, পলিটিক্যাল, সামাজিক এবং রাজনৈতিক, ঠিক আছে, সামাজিক এবং রাজনৈতিক কারণ আছে। দেখো সামাজিক ও রাজনৈতিক, সামাজিক ও রাজনৈতিক, ঠিক আছে। তাহলে এই তিন ধরনের কারণ কিন্তু কাজ করে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশনের পেছনে। ফিজিক্যাল ফ্যাক্টরস, সেকেন্ড ইকোনমিক্যাল ফ্যাক্টর, থার্ড সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড আদার রিজন। তাহলে কি প্রাকৃতিক কারণাবলী, অর্থনৈতিক, নেক্সট কি সামাজিক ও রাজনৈতিক, ঠিক আছে। এরপর কি আমরা জেনে নেব, তোমাদের যদি পরীক্ষাতে লং কোয়েশ্চেন হিসেবে আসে এই প্রশ্নটা, তো তোমাদের এইভাবে পার্ট পার্ট করে কিন্তু লিখতে হয়। প্রথমে প্রাকৃতিক কারণ লিখবে, প্রাকৃতিক কারণের মধ্যে যে যে ইউনিটগুলো রয়েছে সেগুলোকে আলোচনা করতে হবে। নেক্সট লিখতে হবে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণের মধ্যে যে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে লিখতে হবে। থার্ড কি না, সামাজিক বা রাজনৈতিক কারণ, সেই পয়েন্টে কিন্তু তোমাদের ওগুলো লিখতে হবে। তো প্রথমে দেখো আমরা আজকে আলোচনা করবো ফিজিক্যাল ফ্যাক্টরসগুলো সম্পর্কে, যে কোন কোনগুলো ফিজিক্যাল ফ্যাক্টরের মধ্যে কি কি রয়েছে, ঠিক আছে, দেখে নাও। ফিজিক্যাল ফ্যাক্টরস বা প্রাকৃতিক কারণগুলি কি কি রয়েছে, প্রথমেই থাকছে কি, দেখে নাও। ফিজিক্যাল ফ্যাক্টরে যদি আমরা পয়েন্ট করি, তার মধ্যে 1 নম্বর পয়েন্ট, এটা যদি ফিজিক্যাল ফ্যাক্টরকে এ ধরছি আমরা, তো এখানে কোন কোন পয়েন্টগুলো রয়েছে, একটা হচ্ছে ভূপ্রকৃতি বা রিলিফ, ঠিক আছে, ভূপ্রকৃতি বা রিলিফ। এরপর ভূপ্রকৃতি বা রিলিফ, এই ইউনিটটি যেটি, এই টপিকটা, এটা কিভাবে জনসংখ্যার বন্টনে প্রভাব বিস্তার করে না, ভূপ্রকৃতি অর্থাৎ ভূমির যে ঢাল, ঠিক আছে, ভূমির যে ঢাল, উঁচু নিচু, বন্ধুরতা, এই সমস্ত বিষয়গুলি কিভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে না, আমরা জানি যে বেশিরভাগ মানুষ সমতল জায়গাতে বসবাস করতে পছন্দ করে, এবং যত বেশি উঁচু পাহাড়ি অঞ্চল হবে বা যত বেশি বন্ধুরতম অঞ্চল হবে, ঢাল বেশি হবে যে অঞ্চলগুলোতে, সেখানে কিন্তু জনসংখ্যা কিন্তু তুলনামূলক কম বসবাস করে, এবং যেখানে সমতল জায়গা সেখানে কিন্তু মানুষ বেশি বসবাস করে। এই জন্য গাঙ্গেয় সমভূমি, তারপর সিন্ধু সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি বা যে কোনো নদীর যে পলিগঠিত সমভূমি অঞ্চলগুলিতে কিন্তু বেশি জনসংখ্যা দেখা যায়,
ঠিক আছে, সেইভাবে তোমরা বলতে পারো যে হিমালয় পার্বত্য অঞ্চলে উঁচু নিচু বন্ধুর প্রকৃতির ঢালু অঞ্চল হওয়াতে এখানে কিন্তু জনসংখ্যা তুলনামূলক যথেষ্ট কিন্তু কম দেখা যায়। ক্লিয়ার? তাহলে আমরা ভূপ্রকৃতি বা রিলিফ সম্পর্কে বলতে পারি যে উঁচু নিচু জায়গা মানে সেখানে জনবসতি কম, আবার যেখানে সমতল জায়গা মানে সেখানে জনবসতি বেশি। সমতল জায়গাতে কি না, সমতল জায়গাতে যোগাযোগ ব্যবস্থা ভালো, ঠিক আছে, পরিবহন ব্যবস্থা ভালো, সেখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাওয়ার সুবিধা রয়েছে, জলবায়ুগত সুবিধা রয়েছে, বা জল পাওয়ার সুবিধা, বা আরও আদার্স যে সমস্ত ফ্যাক্টরসগুলো কাজ করে সেইগুলো সেখানে সমতলে গড়ে তোলা সুবিধাজনক বলে কিন্তু সমতলে মানুষ বেশিরভাগ বসবাস করে থাকে। ঠিক আছে, 2 নম্বরে দেখো, 2 নম্বরে হচ্ছে রিভার সিস্টেম। রিভার সিস্টেম বা কি বলবো, নদ নদী সমূহ, ঠিক আছে, রিভার সিস্টেম বা বলবো বাংলায় কি বলতে পারি আমরা, বা নদ নদী সমূহ। নদ নদী সমূহ। এরপর আসছে যে নদ নদী সমূহগুলি, ফিজিক্যাল ফ্যাক্টরের এই নদ নদী সমূহগুলি কি কি ভাবে প্রভাব বিস্তার করে থাকে না, যে নদী যেখানে বেশি রয়েছে এবং নদীর জলপ্রবাহ বেশি, নদী গঠিত পলি অঞ্চল বেশি, সেই নদীকে কেন্দ্র করে কিন্তু আমরা যদি প্রাচীনকাল থেকে দেখি, নদীকে কোনো বড় নদীকে কেন্দ্র করে কিন্তু একটা জনবসতি গড়ে ওঠে। তাই যে কোনো বড় জনবসতি সভ্যতা কিন্তু কোনো বড় নদীর ধারে কিন্তু গড়ে উঠতে দেখা যায়। গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বেশিরভাগ যে সমস্ত শহরগুলি গড়ে উঠেছে সেই শহরগুলি কিন্তু কোনো বড় নদীর তীরে গড়ে উঠতে দেখা যায়। সেই রকম নদীর থেকে গড়ে ওঠার কারণ কি না, সেখান থেকে জল পাওয়ার সুবিধা, এছাড়া কি জলবিদ্যুৎ উৎপাদন করার সুবিধা, জলের মাধ্যমে পরিবহন করার সুবিধা, কোনো নদী তীরবর্তী অঞ্চলের জলবায়ুটা সমভাবাপন্ন হয়ে থাকে। তো এই সমস্ত কারণগুলির জন্য আরেকটা কি না, নদীর পলিগঠিত অঞ্চলে চাষবাসের সুবিধা রয়েছে। তো এই সমস্ত কারণগুলির জন্য কি হয় না, নদী তীরবর্তী অঞ্চলগুলিতে কিন্তু জনসংখ্যা অধিক হয়। তার মানে কি না, যেখানে নদীর সংখ্যা বেশি সেখানে কিন্তু মানুষ অধিক বসবাস করে থাকে, আর যে সমস্ত জায়গাতে নদীর সংখ্যা কম সেখানে কিন্তু জনবসতিও কম। তাই মরুভূমি অঞ্চলগুলিতে, রাজস্থানের থর মরুভূমি অঞ্চল বলো বা আরও যে সমস্ত অঞ্চল যেখানে জলের প্রবাহ কম, নদ নদীর প্রবাহ কম, সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মানুষের বসতিও কম দেখা যায়। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি 3 নম্বরে না, জলবায়ু। কি না, জলবায়ু বা ক্লাইমেট। জলবায়ু বা ক্লাইমেট বলছি আমরা ইংরেজিতে। জলবায়ু বা ক্লাইমেট। তো এখানে দেখো জলবায়ু বা ক্লাইমেট কিভাবে এই আনইভেন ডিস্ট্রিবিউশনের জন্য প্রভাব বিস্তার করে থাকে না, জলবায়ু বা ক্লাইমেট বলতে আমরা জলবায়ু বা ক্লাইমেটের ক্ষেত্রে বলবো যেখানে সমভাবাপন্ন জলবায়ু, ঠিক আছে, বা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, যেগুলোতে যেখানে না অধিক শীতল না অধিক উষ্ণ, সেই সমস্ত স্থানগুলিতে কিন্তু মানুষ বেশি বসবাস করতে পছন্দ করে, কারণ সেই জলবায়ুটা বসবাসের জন্য উপযুক্ত বলে। তাই যে সমস্ত অঞ্চল সমভাবাপন্ন বা মেনলি আমি যেটা বললাম সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলি বা নদী তীরবর্তী অঞ্চলগুলি, সেখানে জলবায়ু কিন্তু সমভাবাপন্ন, তাই মানুষ কিন্তু সেই সুন্দর জলবায়ুতে বসবাস করতে বেশি পছন্দ করে। অথচ হিমালয় পার্বত্য অঞ্চলে কি হয়, বা যে কোনো পার্বত্য অঞ্চল যেখানে কিন্তু অনেক উষ্ণতাটা অনেক কম এবং শীতলতার পরিমাণ বেশি, সেই সমস্ত কিন্তু অঞ্চলে কি হয় না, মানুষের বসতি কম দেখা যায় অধিক শৈত্যতার জন্য। তেমনই কি হয়, যে সমস্ত অঞ্চলে উষ্ণতা অধিক মাত্রায়, যেমন রাজস্থানের মরুভূমি অঞ্চল বলো বা আরও যে সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের অভাবে বা আবহাওয়াগত কারণে যদি সেখানের উষ্ণতাটা অধিক হয়ে থাকে, সেখানে কিন্তু মানুষ বেশি পছন্দ করে না বসবাস করতে। তাহলে কি না, সমভাবাপন্ন জলবায়ু মানুষের বসবাসের জন্য উপযুক্ত এবং চরমভাবাপন্ন জলবায়ুগুলি কিন্তু মানুষের বসবাসের উপযুক্ত নয়। ক্লিয়ার?
তাহলে এই তিনটে টপিক আলোচনা করলাম, কি ভূপ্রকৃতি, নদ নদী সমূহ আর জলবায়ু। এরপর 4 নম্বরে দেখো, 4 নম্বর আমরা কি আলোচনা করব, এগুলো তোমরা কপিতে লিখে নিতে পারো। 4 নম্বর দেখো, 4 নম্বরে হচ্ছে মৃত্তিকা বা সয়েল। ঠিক আছে, মৃত্তিকা বা সয়েল, সয়েল মানে মাটি, মাটি বা মৃত্তিকা। তো এখানে মাটি বা মৃত্তিকা কিভাবে প্রভাব বিস্তার করে না, যে সমস্ত মাটি চাষবাসের জন্য উপযুক্ত এবং যে সমস্ত মাটি মানুষের বিভিন্ন কাজে লাগে, উপকারী, সেই সমস্ত মাটিতে মানুষের বসবাস বেশি দেখা যায়। সেই জন্য কি হয়, যে সমস্ত মাটি উর্বর পলি মাটি, উর্বর পলি মাটিতে কিন্তু বেশি জনসংখ্যা দেখা যায়। ঠিক আছে, উর্বর পলি মাটিতে বেশি জনসংখ্যার মানুষ বসবাস করে। অপরদিকে কি না, যে মাটির উর্বরতা পরিমাণ কম, সেখানে কিন্তু চাষবাস করাও কিন্তু বা কৃষিকাজ করাও কিন্তু সম্ভব হয় না। সেই জন্য কি হয় না, সেই সমস্ত অঞ্চলে মানুষের বসতি কম দেখা যায়, আর যেখানে উর্বর মৃত্তিকা সেখানে মানুষের বসতি কিন্তু বেশি দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের অবশ্যই বলবো, তোমাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। আর কোনো রকম তোমাদের যদি কোয়েরি থাকে বা কোনো রকম যদি জিজ্ঞাসা কিছু প্রশ্ন থাকে, তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো। কোনো রকম যদি তোমাদের এই চ্যানেল সম্পর্কে কিছু বক্তব্য থাকে তোমরা সেটাও বলতে পারো। অবশ্যই তোমরা চ্যানেলটি ফলো করো। আর তোমাদের যদি কোনো টপিক মনে হয় যে তোমরা এই ভিডিও দরকার তৈরি করা, তো আমাকে সেই টপিকটার ব্যাপারেও বলবে, আমি নিশ্চয়ই তোমাদের সেই টপিকের উপরে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড করব। তো সয়েল সম্পর্কে তোমরা সকলে বুঝতে পেরেছো আশা করি। এরপর নেক্সট কি, তা জলাশয় ও ভৌমজল। ঠিক আছে, দেখো জলাশয় ও ভৌমজল। জলাশয় ও ভৌমজল কি হবে, ওয়াটার বডিজ, ওয়াটার বডিজ অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, ওয়াটার বডিজ অ্যান্ড কি গ্রাউন্ড ওয়াটার। ওয়াটার বডিজ অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। তো এখানে এই ওয়াটার বডিজ অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার কীভাবে পপুলেশনের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না, যেখানে ভৌমজলের ভাণ্ডার বেশি বা যে অঞ্চলগুলি থেকে মানুষ সহজে জলের ব্যবস্থা করতে পারে, সেই সমস্ত জায়গাগুলি বা যেখানে জলাশয়ের সংখ্যা বেশি এবং সেই জলাশয় থাকলে মানুষের বসবাসের সুবিধা হয়, পানীয় জল পাওয়ার জন্য, পরিবহনের জন্য, ইলেকট্রিসিটি তৈরি করার জন্য বা আরও অন্যান্য কাজের জন্য, কৃষিকাজের জন্য, তো সেক্ষেত্রে শিল্প গড়ে তোলার জন্য, তো সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু জনসংখ্যা অধিক হয়ে থাকে। অপরদিকে যে সমস্ত জায়গাতে এই জলাশয় এবং ভৌমজলের গ্রাউন্ড ওয়াটার লেভেল যেটাকে আমরা বলি, সেই গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু যদি অনেক নিচে থাকে, যেখান থেকে মানুষ পানীয় জলের ব্যবস্থা করতে অসুবিধা হয়ে থাকে, সেই সমস্ত জায়গায় কিন্তু বসবাস, জনসংখ্যার বেশি বসবাস কিন্তু দেখা যায় না। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পয়েন্ট কি বললাম, জলাশয় ও ভৌমজল। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বরে, ভেজিটেশন। ঠিক আছে, ভেজিটেশন বা ন্যাচারাল ভেজিটেশন বা বনভূমি। বনভূমি কি না, যে সমস্ত জায়গাতে বনভূমির অধিক পরিমাণে থাকে। ঠিক আছে, বনভূমি থেকে মানুষ নিজেদের যে রেগুলার ইউজের যে সমস্ত জিনিসপত্রগুলি অধিক মাত্রায় পেয়ে থাকে, সেগুলো কিন্তু বসবাসের জন্য উপযুক্ত। আবার অপরদিকে হয়ে থাকে যে গভীর বনভূমি যদি থাকে, যেমন আমাজনের জঙ্গল যদি বলি আমরা, বা সুন্দরবনের জঙ্গল যদি বলি, সেক্ষেত্রে কিন্তু গভীর ডিপ বনভূমিতে মানুষের বসবাস করা কিন্তু দেখা যায় না, যেখানে তুলনামূলক কম
গভীর বনভূমি, সেখানে মানুষ বসবাস করে। আবার যদি কোনো জায়গায় একেবারেই বনভূমির সংস্পর্শে নেই, সেখানে কিন্তু মানুষের বসবাসের অনীহা দেখা যায়। ঠিক আছে, আর গভীর বনভূমি কিন্তু বসবাসের জন্য উপযুক্ত নয়, এটাও তোমরা মাথায় রেখো। নেক্সট দেখো, জিওগ্রাফিক্যাল লোকেশন বা ভৌগোলিক অবস্থান। জিওগ্রাফিক্যাল লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন, জিওগ্রাফি লোকেশনকে কি বলবো? ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান। এখানে ভৌগোলিক অবস্থান বলতে কি না, কোনো জায়গা যদি সমুদ্রের তীরবর্তী স্থানে হয়, সেক্ষেত্রে কি জলবায়ুগত সুবিধা বা তোমাদের পরিবহনগত সুবিধা, কোনো শিল্প গড়ে উঠতে সুবিধা, তো সেই সমস্ত জায়গাগুলি কি হয় না, জনবসতি অটোমেটিক্যালি বেশি হয়ে থাকে। ঠিক আছে, আবার যদি কোনো জায়গা মরুভূমির পার্শ্ববর্তী জায়গাতে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু জনবসতি অটোমেটিক্যালি কম থাকে। ঠিক আছে, কোনো স্থান যদি কোনো উঁচু পর্বত চূড়াতে বা কোনো হিলি জায়গাতে হয়ে থাকে, উঁচু জায়গাতে হয়ে থাকে, সেখানেও কিন্তু জনবসতি কম হয়ে থাকে। তাহলে এই জিওগ্রাফিক্যাল লোকেশন বা ভৌগোলিক অবস্থান কিন্তু জনসংখ্যাতে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। যদি ভৌগোলিক অবস্থান কোনো স্থানের ভালো হয়ে থাকে, বসবাসের উপযোগী হয়ে থাকে, সেই জায়গায় কিন্তু জনবসতি বেশি। আবার যদি কোনো জায়গাতে কম থাকে, সেক্ষেত্রে কিন্তু জনবসতিও কম। তাহলে ফিজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে আমরা কোন কোন টপিকগুলো পড়লাম? যদি তোমাদের পরীক্ষাতে আসে যে আনইভেন ডিস্ট্রিবিউশন বা অসম জনবন্টনের পিছনে প্রাকৃতিক কারণগুলি লেখো, তাহলে তোমরা লিখতে পারো কি না, ভূপ্রকৃতি লিখতে পারো, নদ নদী লিখতে পারো, জলবায়ু লিখতে পারো, মৃত্তিকা লিখতে পারো, জলাশয় ও ভৌমজল লিখতে পারো, ভেজিটেশন লিখতে পারো বা বনভূমি, আর কি না জিওগ্রাফিক্যাল লোকেশন বা ভৌগোলিক অবস্থান লিখতে পারো। ক্লিয়ার? তাহলে আমরা ফিজিক্যাল ফ্যাক্টরসগুলি ভালো করে বুঝতে পারলাম। আর যখনই তোমরা নোটস লিখবে, তখনই কিন্তু প্রত্যেকের সাথে একটা উদাহরণ অবশ্যই দেবে। উদাহরণ অর্থাৎ মৃত্তিকা বা সয়েল লিখেছো, সেখানে তোমরা লেখার পরে কি লিখবে না, যেখানে যেমন উন্নত মৃত্তিকা বা পলিমৃত্তিকা অঞ্চলগুলি কিন্তু বসবাসের উপযোগী, সেক্ষেত্রে কিন্তু মরুমৃত্তিকা এবং বা ল্যাটেরাইটিক মৃত্তিকা, যেগুলি চাষের জন্য উপযুক্ত নয়, সেখানে জনবসতি কম দেখা যায়। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটার সাথে একটা করে উদাহরণ দেবে। আমি কিন্তু তোমাদের বোঝানোর সময় উদাহরণ কিন্তু আলোচনার মাধ্যমে বলেছি, তো তোমরা যদি ওই আলোচনার উদাহরণগুলিও লেখো, সেটাও কিন্তু তোমাদের সুবিধা হবে বা তোমাদের নোটসটা কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল ফ্যাক্টর ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট দেখো ইকোনমিক ফ্যাক্টর। ঠিক আছে, ইকোনমিক ফ্যাক্টর, বিতে ইকোনমিক ফ্যাক্টর বা অর্থনৈতিক কারণগুলি। ইকোনমিক ফ্যাক্টরস বা কি হবে, বা অর্থনৈতিক কারণসমূহ। অর্থনৈতিক কারণসমূহ, ঠিক আছে, বা অর্থনৈতিক যে সমস্ত কারণগুলি। তো এখানে কি না, অর্থনৈতিকের মধ্যে কোন কোন জিনিসগুলো আনইভেন পপুলেশনের জন্য রয়েছে, তার মধ্যে দেখো, এক নম্বরে কি না, খনিজ সম্পদ। এক নম্বরে কি না, খনিজ সম্পদ, বা ইংরেজিতে কি বলবো, মিনারেলস। ইংরেজিতে কি বলবো না, মিনারেলস। তো খনিজ সম্পদ কি হয়, প্রভাব বিস্তার করে থাকে। দেখো না, যে সমস্ত অঞ্চলে খনিজ সম্পদের ভাণ্ডার পাওয়া যায় বা খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চল, সেই সমস্ত স্থানগুলিতে কিন্তু জনসংখ্যা অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যায়। সেখানকার আদার্স যে সমস্ত বা অন্যান্য যদি কোনো প্রতিকূল সিচুয়েশন থাকে, কিন্তু যদি খনিজ সম্পদ পাওয়া যায়, তখন কিন্তু সেই সমস্ত জায়গাগুলিতে জনসংখ্যা
অধিক দেখা যায়। আর এই কারণে কি হয়, মালভূমি অঞ্চলগুলিতে, মূলত ছোটনাগপুর মালভূমি অঞ্চলে চাষবাস খুব একটা না হওয়া সত্ত্বেও, কৃষিকাজ উন্নত না হওয়া সত্ত্বেও, বা জলবায়ু খুব একটা মনোরম না হওয়া সত্ত্বেও কিন্তু এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে জনবসতি কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো খনিজ সম্পদ যেখানেই পাওয়া যাবে সেখানে কিন্তু একটা জনবসতি গড়ে ওঠে। এই কারণে কি না, ছোটনাগপুর অঞ্চলের বিভিন্ন জায়গাতে তোমাদের দেখা যায়, যেমন বোকারো বলো বা ঝরিয়া বলো, রানীগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কি হয় না, জনবসতি অধিক হয়। আবার কি হয় না, যে সমস্ত জায়গায় খনিজ সম্পদের সমৃদ্ধ নেই বা খনিজ সম্পদ পাওয়া যায় না একেবারেই, সে সমস্ত জায়গাতে কিন্তু জনসংখ্যা অধিক দেখা যায় না। তাহলে খনিজ সম্পদে কিন্তু একটা ফ্যাক্টর যেখানে জনসংখ্যা অধিক হয়ে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি, খনিজ সম্পদের পরে শিল্প বা ইন্ডাস্ট্রি। শিল্প বা ইন্ডাস্ট্রি, শিল্প বা ইন্ডাস্ট্রি কি না, যে সমস্ত জায়গাগুলি শিল্প রয়েছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে, এবং সেই কর্মসংস্থানের জন্যে কিন্তু সেই জায়গাগুলিতে জনবসতি অধিক হয়ে থাকে। আবার কি না, যে সমস্ত স্থানে শিল্প দেখা যায় না বা শিল্প খুব একটা বেশি গড়ে ওঠেনি, সেখানে কিন্তু জনসংখ্যা কিন্তু খুব বেশি দেখা যায় না, বা সেখানে জনবসতি করার যে মানসিকতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে। তো এক্ষেত্রে কি শিল্প একটা ফ্যাক্টর। তাই যে কোনো বড় শিল্পকে কেন্দ্র করে তোমরা দেখবে সেই জায়গায় কিন্তু মানুষের বসতিও কিন্তু বেশি করে গড়ে উঠেছে। ঠিক আছে, যে কোনো বড় শিল্পকে কেন্দ্র করে কিন্তু মানুষের জনবসতি গড়ে উঠেছে। এই জন্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি যেখানে, সেখানে কিন্তু এই কোম্পানিকে কেন্দ্র করে একটা শহর গড়ে উঠেছে, যেটা জামশেদপুর শহর গড়ে উঠেছে। সেরকম ঝরিয়াতে বলতে পারো একটা শহর গড়ে উঠেছে, বা দুর্গাপুরে স্টিল প্ল্যান্টকে কেন্দ্র করে একটা ছোট শহর গড়ে উঠেছে। এইরকম ছোট ছোট রুড় শিল্পাঞ্চলকে কেন্দ্র করে রুড় পাশাপাশি অঞ্চলগুলি দেখা যায় আমরা। এছাড়া কিন্তু দক্ষিণ ভারতের কিছু কিছু শহর রয়েছে যেখানে কিন্তু কোনো শিল্পকে কেন্দ্র করে শহর গড়ে উঠেছে। ব্যাঙ্গালোরে দেখা যায়, ব্যাঙ্গালোরে কি সিলিকন ভ্যালি বলছি যেটাকে আমরা, সেখানে কি তথ্য প্রযুক্তি শিল্পকে কেন্দ্র করে কিন্তু একটি বড় শহর কিন্তু ভালো রকম গড়ে উঠেছে। তো এরকম কি না, যে সমস্ত জায়গাতে শিল্পের সংখ্যা বেশি সেখানে জনসংখ্যা বেশি, যেখানে শিল্পের সংখ্যা কম সেখানে জনসংখ্যা কম, বা জনবসতি করার মানসিকতাও কম। ক্লিয়ার? নেক্সট দেখো, 3 নম্বরে কি বলবো, শিল্পের পরে আমরা বলবো কৃষি বা এগ্রিকালচার। কৃষি বা এগ্রিকালচার সম্পর্কে কি বলবো আমরা, না, যে সমস্ত স্থানের মৃত্তিকা খুব উন্নত এবং কৃষিকাজের জন্য খুবই উন্নত, সেই সমস্ত স্থানে কিন্তু কৃষিকাজ অধিক হওয়াতে বা কৃষিকাজ ভালোভাবে সুষ্ঠুভাবে করা সম্ভব হওয়াতে কিন্তু কি হয় না, সেই সমস্ত জনবসতি অধিক। সেই কারণে কিন্তু গাঙ্গেয় তীরবর্তী অঞ্চলগুলিতে কিন্তু পলি মাটিতে কৃষিকাজ অধিক হওয়ার জন্য কিন্তু গাঙ্গেয় অঞ্চলগুলিতে বা গাঙ্গেয় সমভূমি অঞ্চলগুলিতে কিন্তু জনবসতি অধিক। আবার মালভূমি অঞ্চলগুলিতে কিন্তু মালভূমি অঞ্চলগুলিতে কি হয় না, তুলনামূলক কৃষি অনুন্নত বলে পার্বত্য অঞ্চলগুলি এবং মরু অঞ্চলগুলিতে কৃষিকাজের কম উন্নত বলে কিন্তু সেখানে জনসংখ্যাও কম। তাই আমরা জানি, সব সময় দেখেছি যে যেখানে কৃষিকাজ, মেনলি ভারত হচ্ছে কৃষিমাতৃক দেশ, কৃষিকেন্দ্রিক দেশ, তাই যে সমস্ত অঞ্চলগুলিতে জনবসতি গড়ে উঠেছে বেশি মাত্রায় সেখানে কিন্তু আমরা দেখব যে কৃষিকাজ কিন্তু খুব উন্নত। আবার যেখানে কৃষিকাজ উন্নত নয় সেখানে কিন্তু জনবসতি কিন্তু খুব একটা দেখা যায় না, বা জনসংখ্যা গড়ে ওঠার মানসিকতা গড়ে ওঠে না। ক্লিয়ার? এরপরে দেখো পশুপালন। পশুপালন কি না, যেখানে পশুপালন করার সুবিধা রয়েছে, পশু লালন পালন করা সম্ভব হয়, সেখানে কিন্তু জনবসতি গড়ে উঠেছে। আবার কি হয়, যেখানে পশুপালন করার সুবিধা নেই সেখানে কিন্তু জনবসতি গড়ে ওঠেনি। যেমন গুজরাটের আনন্দ একটা যে ফ্যাক্টরি রয়েছে, দুধ ফ্যাক্টরি
সেখানে কি কি দেখা যায় না, সেখানে গরু ও মোষ প্রতিপালনের একটা সুন্দর এনভায়রনমেন্ট রয়েছে। তো সেটাকে কেন্দ্র করে কিন্তু ওখানকার পাশাপাশি অঞ্চলে জনবসতি বেশি অধিক গড়ে উঠেছে এবং একটা সুন্দর মনোরম পরিবেশও তৈরি হয়েছে। কিন্তু পশুপালনের যেখানে সুবিধা থাকে না, সেখানে কিন্তু জনবসতি গড়ে ওঠার মানসিকতাও দেখা যায় না। ঠিক আছে, নেক্সট দেখো পরিবহন ব্যবস্থা। 5 নম্বরে কি পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থাকে আমরা কি বলবো? ট্রান্সপোর্টেশন ব্যবস্থা। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন ব্যবস্থা। তো পরিবহন ব্যবস্থা কি না, পরিবহন ব্যবস্থা অর্থাৎ কি মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে এবং পণ্যদ্রব্য আমদানি ও রপ্তানি সহজে করতে পারে। তো পরিবহন ব্যবস্থা অর্থাৎ রেলপথ, সড়কপথ, বিমানপথ বা জলপথ, এই সমস্ত পরিবহন ব্যবস্থাগুলি যে সমস্ত স্থানে গড়ে ওঠা সুবিধাজনক বা এই সমস্ত সুযোগ যেখানে মানুষ বেশি পায়, সেখানে কিন্তু জনবসতি গড়ে ওঠার প্রবণতা বেশি। আবার যেখানে সুযোগ কম, সেখানে কিন্তু জনবসতি গড়ে ওঠার প্রবণতা কম। তাই এই পরিবহন ব্যবস্থাগুলি মূলত দেখা যায় গড়ে ওঠার সুবিধা দেখা যায় সমতল ভূমি অঞ্চলে, যেখানে রেলপথ, সড়কপথ খুব ইজিলি কিন্তু গড়ে ওঠা সম্ভব হয়। কিন্তু পার্বত্য অঞ্চলে কিন্তু রেলপথ, সড়কপথ বা বিমানপথ গড়ে ওঠা কিন্তু অনেক দুরূহ ব্যাপার হয়ে যায়। তো সেই কারণে কিনা পার্বত্য অঞ্চলে জনবসতি কম দেখা যায়, বা বন্ধুর ভূপ্রকৃতি অঞ্চলে যেখানে ভূমির ঢাল বেশি, সেখানে কিন্তু জনবসতি কম গড়ে ওঠে। কিন্তু যেখানে সমতল অঞ্চল পরিবহন ব্যবস্থা উন্নত, অর্থাৎ সেখানে সমতল অঞ্চলে পরিবহন ব্যবস্থা গড়ে ওঠা সম্ভব হয়েছে, সেখানে কিন্তু জনবসতিও অধিক হয়ে থাকে। তোমরা কিন্তু প্রত্যেকটা উদাহরণ দিয়ে কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এরপর দেখো যোগাযোগ ব্যবস্থা। 6 নম্বরে দেখো যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ বা কমিউনিকেশন, যোগাযোগ বা কি বলবো কমিউনিকেশন, কমিউনিকেশন। ঠিক আছে, তো যোগাযোগ ব্যবস্থা কি না, যোগাযোগ ব্যবস্থা যে সমস্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত, সেখানে কি হয় না, সেখানে কিন্তু মানুষের বসবাস করার প্রবণতা বেশি। আবার যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, যোগাযোগ ব্যবস্থার অনেক রকমের ত্রুটি বিচ্যুতি দেখা যায়, সেখানে কি হয় না, মানুষ বসবাস করতে চায় না, মানুষের বসবাস করতে অনীহা দেখা যায়। ঠিক আছে, মূলত যোগাযোগ ব্যবস্থাও কিন্তু সমতল ভূমি অঞ্চলে বেশি ভালো হওয়াতে সমতল ভূমি অঞ্চলে মানুষ বসবাস করে বেশি, এবং সেই তুলনায় পার্বত্য এবং দুর্গম জায়গাগুলিতে কিন্তু বসবাস কিন্তু কম দেখা যায়। ঠিক আছে, আর কি না ট্যুরিজম। ঠিক আছে, ট্যুরিজম একটা পয়েন্ট দেখো, 7 নম্বর পয়েন্ট ট্যুরিজম। ট্যুরিজম বা পর্যটন, বা পর্যটন। পর্যটন শিল্প বর্তমানে একটি খুবই ইম্পর্ট্যান্ট একটা শিল্প, এবং আমাদের এই পর্যটন শিল্পের উপরে কিন্তু পর্যটন শিল্প বর্তমানে ভারতের যে ইনকামটা, সে টোটাল ইনকামের কিন্তু অনেকটাই পর্যটন শিল্প থেকে আসে। এবং এই পর্যটন শিল্প এতটাই বেশি এখন উন্নত হয়েছে, এবং পর্যটন শিল্প কেন্দ্র করে কিন্তু ভারতবর্ষে অনেক জায়গায় জনবসতি গড়ে উঠেছে। যেখানে হয়তো অন্যান্য সুবিধা নেই, কিন্তু পর্যটন শিল্প গড়ে উঠেছে, সে একমাত্র এই শিল্পটাকে কেন্দ্র করে কিন্তু সেখানে জনবসতি দেখা যায়। যেমন পার্বত্য অঞ্চলগুলিতে দার্জিলিং বলো, বা সিমলা, কুলু মানালি, বা আরও যে সমস্ত দুর্গম অঞ্চলে, সেখানে কিন্তু একমাত্র পর্যটন শিল্প গড়ে উঠেছে বলেই সেখানে কিন্তু মানুষের বসতি দেখা যায়। আর যে সমস্ত পর্যটন শিল্প যেখানে দেখা যায় না, সে সমস্ত জায়গায় কিন্তু জনবসতি তুলনামূলক কম। তাই কোনো জায়গা আমাদের মনে রাখতে হবে, এই পয়েন্টটা মনে রাখার সময়, না কোনো স্থান যতই প্রতিকূল হয়ে থাকুক না কেন, চরমভাবাপন্ন জলবায়ু হয়ে থাক না কেন, বা কোনো রকম দুর্গম হয়ে থাক না কেন, উঁচু বন্ধুর ভূপ্রকৃতি হয়ে থাকে না কেন, কিন্তু সেখানে যদি প্রাকৃতিক সৌন্দর্য থাকে, সেখানে যদি একটি ভ্রমণ কেন্দ্র থাকে, তো সেখানে কিন্তু অটোমেটিক্যালি মানুষের বসতি কিন্তু বাড়বে সেই শিল্পকে কেন্দ্র করে। ক্লিয়ার? তাহলে অর্থনৈতিকের যে পয়েন্টগুলো সেগুলো আমরা আলোচনা করলাম। কি কি না খনিজ সম্পদ, শিল্প, কৃষি, পশুপালন,
পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা আর পর্যটন। ক্লিয়ার? এরপর দেখো নেক্সট আরেকটা টপিক আছে যেটা নিয়ে এরপর আমরা আলোচনা করব। নেক্সট দেখো যেটা সোশ্যাল পলিটিক্যাল, 3 নম্বরে দেখো যেটা সোশ্যাল পলিটিক্যাল ফ্যাক্টরস, বা আমরা এটাকে কি বলবো না সামাজিক রাজনৈতিক, সামাজিক সোশ্যাল মানে সামাজিক, রাজনৈতিক সামাজিক রাজনৈতিক, ঠিক আছে, যে ভূমিকাগুলি কি কি সামাজিক রাজনৈতিক ভূমিকাগুলি। তো এখানে দেখো সোশ্যাল পলিটিক্যাল ফ্যাক্টরের মধ্যে প্রথম যে ফ্যাক্টরটা নগরায়ন, যেটা আমরা বলবো নগরায়ন বা আরবানাইজেশন বলা হয়ে থাকে। আরবানাইজেশন, আরবানাইজেশন, ঠিক আছে। তো নগরায়ন বা আরবানাইজেশন কিভাবে প্রভাব বিস্তার করে জনসংখ্যার অসম বন্টনে? না নগরায়ন বলতে তোমাদেরকে প্রথমে আগে নগরায়ন কি ব্যাপারটা জানতে হবে। না নগরায়ন হচ্ছে নগর গড়ে ওঠার যে প্রবণতা, বা কোনো শহরে আরও বেশি জনসংখ্যা এসে বাড়তে বাড়তে সে নগর গড়ে ওঠার যে প্রবণতা বা নগরের বৃদ্ধিপ্রাপ্ত হওয়াটাকে নগরায়ন বলা হয়ে থাকে। তো আমরা বর্তমান যুগে দেখে থাকি যে যেখানে শহর গড়ে ওঠে, বড় শহরে মানুষের যাওয়ার প্রবণতা বেশি থাকে বা বড় শহরে মানুষ বেশি বসবাস করতে চায়। তো সেক্ষেত্রে কি হয় না সে সমস্ত নগর বা শহরাঞ্চলগুলিতে জনসংখ্যা অধিক হয়ে থাকে তুলনামূলক গ্রামগুলির তুলনায়, কারণ নগরে বিভিন্ন সুযোগ সুবিধা থাকার কারণে কিন্তু এখানে জনবসতি গড়ে ওঠার একটা প্রবণতা দেখা যায়। তাই দেখা যায় যে শহরগুলি কিন্তু ওভার পপুলেটেড হয়ে থাকে বা অধিক জনসংখ্যা বিশিষ্ট পার্শ্ববর্তী অঞ্চল থেকে। ক্লিয়ার? এরপর নেক্সট কি দেখো ধর্মীয় স্থান, ধর্মীয় স্থান বা কি রিলিজিয়াস প্লেস। ধর্মীয় স্থান বা রিলিজিয়াস প্লেস কি না যে সমস্ত স্থানে ধর্মীয় কেন্দ্র গড়ে উঠেছে সেই ধর্মীয় কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু সেখানে শিল্প গড়ে ওঠে এবং মানুষের সেই স্থানগুলিকে দর্শন করার একটা মানসিকতা দেখা যায়। তাই ধর্মীয় স্থানগুলিতে তুলনামূলক কিন্তু জনসংখ্যা বেশি হয়, যেমন পুরী, গয়া, তারপরে কেদারনাথ, তারপরে হরিদ্বার, এরকম আরও অনেক ধর্মস্থান রয়েছে, তীর্থস্থান রয়েছে যেখানে মানুষ কিন্তু ধর্মীয় কারণে জমায়েত হয় এবং সেখানে কিন্তু জনসংখ্যার তুলনামূলক বেশি। যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষের কিন্তু সেই ধর্মস্থানে জমায়েতের প্রবণতাটা বেশি দেখা যায়। ঠিক আছে, এরপর দেখো এরপর হচ্ছে শিক্ষা কেন্দ্র। ঠিক আছে, শিক্ষা কেন্দ্র, শিক্ষা কেন্দ্র বা এডুকেশনাল প্লেস। এডুকেশনাল প্লেস না যে সমস্ত স্থানে প্রাচীনকাল থেকে আমরা জানি যে নালন্দা, আরও যে সমস্ত স্থানে যেখানে কিন্তু বহু শিক্ষার্থী দেশ বিদেশ থেকে শিক্ষা গ্রহণের জন্য আসতো, সেখানে একটা জনসংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হতো। সেরকমই কিন্তু বর্তমানেও দেখা যায় যে সমস্ত জায়গায় শিক্ষা কেন্দ্র রয়েছে, যে দেশ বিদেশ থেকে বহু শিক্ষার্থীরা এসে সেখানে শিক্ষা গ্রহণ করে, সেই শিক্ষা সম্পর্কীয় যে সমস্ত স্থানগুলিকে কেন্দ্র করে কিন্তু একটা জনসংখ্যা অধিক দেখা যায়। এই কারণে কি শান্তিনিকেতন বলো বা আরও যে সমস্ত জায়গায় বড় কোনো ইউনিভার্সিটি রয়েছে বা শিক্ষা কেন্দ্র রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু জনসংখ্যা তুলনামূলক অধিক হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো
হিস্টোরিক্যাল প্লেস, হিস্টোরিক্যাল প্লেস বা কি বলবো, হিস্টোরিক্যাল প্লেস বলবো বা কি বলবো এটাকে আমরা, কোনো প্রাচীন স্থাপত্য বা কোনো প্রাচীন ঐতিহাসিক স্থান যেটাকে বলে, ঐতিহাসিক স্থান। না, যে সমস্ত স্থানগুলি ঐতিহাসিক স্থান হিসেবে খুবই প্রচলিত বা খুবই বিখ্যাত, সেই সমস্ত স্থানে কিন্তু জনসংখ্যা অধিক, যেমন মুর্শিদাবাদ বলো, দিল্লিতে বলো, আগ্রাতে, বা আরও যে সমস্ত হিস্টোরিক্যাল অজন্তা, ইলোরা, এই সমস্ত ঐতিহাসিক যে স্থানগুলি, এখানে কিন্তু জনসংখ্যা অধিক। তো তোমাদের কিন্তু অবশ্যই উদাহরণ সমেত মনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রাজনৈতিক কারণ ও সরকারি নীতি। নেক্সট কি, পাঁচ নম্বরে দেখো রাজনৈতিক কারণ ও সরকারি নীতি। সরকারি নীতি, দেখো রাজনৈতিক কারণে বা বিভিন্ন সরকারি নীতির কারণে কিন্তু জনসংখ্যার হেরফের হয়ে থাকে। যেমন আমরা জানি দেশভাগের সময় যখন বাংলাদেশ এবং পাকিস্তান গড়ে ওঠে, তখন কিন্তু বাংলাদেশ তীরবর্তী অঞ্চলগুলিতে এবং পাকিস্তান তীরবর্তী অঞ্চলগুলিতে কিন্তু যে সমস্ত স্থানগুলিতে কিন্তু জনসংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, তো এইভাবে সরকারি কোনো হঠাৎ করে কোনো কারণে, নীতির কারণে বা কোনো রাজনৈতিক কারণবশত কিন্তু কোনো রাজনৈতিক নীতি বা সরকারি নীতির কারণে কিন্তু জনসংখ্যার হঠাৎ করে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম এখান থেকে, না যে সমস্ত এটা ছিল কি না সোশ্যাল পলিটিক্যাল যে কারণগুলির মধ্যে কি কি ছিল, এক নম্বরে ছিল নগরায়ন, দুই ছিল ধর্মীয় স্থান, তিনে শিক্ষা কেন্দ্র, চারে ছিল হিস্টোরিক্যাল প্লেস বা ঐতিহাসিক স্থান, পাঁচে রাজনৈতিক কারণ ও সরকারি নীতি, বা এটা তোমাকে পলিটিক্যাল রিজন অ্যান্ড গভর্নমেন্ট পলিসি বলতে পারো। পলিটিক্যাল রিজন কি বলা যেতে পারে ইংলিশে, পলিটিক্যাল রিজন। দেখো পলিটিক্যাল রিজন অ্যান্ড গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্ট পলিসি কি বললাম, পলিটিক্যাল রিজন অ্যান্ড গভর্নমেন্ট পলিসি। আরেকটা হতে পারে ডেমোগ্রাফিক্যাল ফ্যাক্টর হতে পারে, বা জনসাংখ্যিক কারণ হতে পারে একটা। ঠিক আছে, ওটা একটু দেখে লিখে নাও। ছ নম্বরে কি হতে পারে দেখো, না ডেমোগ্রাফিক্যাল বা জনসাংখ্যিক কারণ। ডেমোগ্রাফিক্যাল বা জনসাংখ্যিক কারণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা সমস্ত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করলাম। কি না আজকের যে এই এই যে ইউনিটটি বা এই যে জনসংখ্যার যে চ্যাপ্টার রয়েছে ক্লাস 10 এবং 12 উভয়ের ক্ষেত্রে, ক্লাস 10 এবং ক্লাস 12 এই উভয়ের ক্ষেত্রে কিন্তু জনসংখ্যার চ্যাপ্টারটি রয়েছে, এবং জনসংখ্যার চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করলাম। না জনসংখ্যার অসম বন্টনের কারণ কি, প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ এবং সামাজিক এবং রাজনৈতিক কারণ। আশা করি তোমাদের এই নোটসটি বুঝতে অসুবিধা হয়নি, সবাই ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী একটি কোনো ক্লাসে তোমাদের আরও কোনো টপিক নিয়ে আলোচনা হবে। তোমাদের যদি কোনো ব্যাপারে প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানে।